বিভিন্ন ধরনের অ্যান্টিক পিস সংগ্রহ করা ছিল অতীনের অনেক দিনের শখ। তো একদিন শখ করেই সে প্রায় 700-800 বছরের পুরনো এক দেবী মূর্তি তার বাড়িতে নিয়ে আসে। আর এরপর থেকেই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এক পিশাচিনীর কালো ছায়া তার পেছনেই পড়ে যায়। সে কি পারবে এই পিশাচিনীর হাত থেকে বেঁচে ফিরতে, নাকি শেষমেশ তাকে তার জীবনটাই খোয়াতে হবে? এই সবই আমরা জানতে পারবো আজকের গল্প ভোগে। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদেরকে একটা এন্টিক শপ দেখানো হয়। সেই শপের মালিক ছিল সুবেশ। সুবেশ তার কাজগুলো শেষ করে তার এমপ্লয়ি রতনকে বলতে থাকে যে আজকের আসা নতুন এন্টিক জিনিসগুলো সাজিয়ে রেখে তারপরই যেন সে দোকান বন্ধ করে। এই বলেই সুবেশ সেখান থেকে চলে যায়। রতন তো তার মতো করে জিনিসগুলোকে গুছিয়ে রাখতে থাকে। তখনই সে সেখানে একটা অদ্ভুত দেখতে মূর্তি পায়। মূর্তিটি অদ্ভুত এই কারণ সেই মূর্তির একটা হাতে ছিল বীণা আর এক হাতে ছিল মানুষের মাথার খুলি। এরকম অদ্ভুত কম্বিনেশনের কোনো মূর্তি হয়তো কখনো কেউ দেখেনি। যাক, তো রতন এই জিনিসটা নিয়ে অত বেশি ভাবে না। সে মূর্তিটা নিয়ে একটি টেবিলের উপর রেখে দেয়। কিন্তু এরপরই সে দোকানের লাইটগুলো অফ করে সেখান থেকে চলে যাবে। ঠিক সেই সময় সেখানে সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। শব্দগুলো সে মূর্তির কাছ থেকেই আসছিল, তাই সে সেদিকেই যেতে থাকে। কিন্তু তখনই সে তার সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। কোন এক মহিলা, যে কিনা সেই মূর্তির মতো করেই সেজেছিল। তাকে দেখে কোনো দেবীর মতো লাগছিল, কিন্তু আবার একই সাথে ভয়ঙ্কর লাগছিল। তো সেই অদ্ভুত দেখতে মহিলাটি আচমকাই রতনের সামনে চলে আসে এবং রতনকে বলে যে তার অনেক খিদে পেয়েছে, সে যেন তাকে খেতে দেয়। মহিলাটি তো বারবার একই কথা বলতে থাকে। রতন তো এতে খুবই ভয় পেয়ে যায়। এর পরের দৃশ্য এখান থেকে পরিবর্তিত হয় আর আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা একটি কোম্পানির এমপ্লয়িকে দেখতে পাই। তার নাম হলো অতীন। অতীন তার অফিসেই ছিল এবং সে তার পাশের ডেস্কে থাকা বন্ধুকে তার নতুন কেনা কিছু অ্যান্টিকের পিস দেখাতে থাকে। এখানে বলে দেই যে তার বহু আগে থেকেই অ্যান্টিক জিনিস কালেক্ট করার একটা শখ ছিল। তার এসব জিনিস সংগ্রহ করতে বেশ ভালো লাগতো। তো তার বন্ধু তখন অতীনের কেনা নতুন জিনিসগুলো দেখে বলে যে সে তার সব টাকা দিয়ে এসব কেন কেনে, এতে তার কি লাভ? অতীন তখন তাকে বলে যে সে বুঝবে না, এগুলো কালেক্ট করার আলাদাই মজা। তো এরপরই সেখানে তাদের পিয়ন আসে আর সে এসেই অতীনকে জানায় যে তাকে তাদের ম্যানেজার ডেকে পাঠিয়েছে। অতীন বলে ঠিক আছে, সে যাচ্ছে। তখনই দেখানো হয় তাদের অফিসের আর একজন কলিগ, যার নাম হলো অনিমা। সে অতীনের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে, অর্থাৎ তাকে দেখে মনে হয় যে সে অতীনকে লাইক করে। অতীনও তাকে লাইক করত, কিন্তু কখনোই কিছু বলতো না। তো এরপরই অতীন তার ম্যানেজারের কাছে যায়। সেখানে যাওয়ার পরই তো ম্যানেজার তার অনেক প্রশংসা করতে থাকে আর বলতে থাকে যে অতীন তাদের সেলস পার্সেন্টেজ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, তাই তাকে তাদের সব সেলসের হেড বানানো হলো, অর্থাৎ তার প্রমোশন হয়েছে। কিন্তু এই ব্যাপারটা তারা অফিসিয়ালি পরবর্তীতে অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাবে। অতীন তো তখন এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয় সে রাতে সুবেশের সাথে দেখা করতে তার সে অ্যান্টিক শপে যায়। তো এখানে বলে দেই যে সুবেশ হলো অতীনের বন্ধু আর সে তার অ্যান্টিক জিনিসগুলো সুবেশের থেকেই কিনতো। তো সে সেখানে সুবেশের কাছে যায় এবং তাকে বলে যে সে যেন রেডি হয়ে নেয়, কারণ তারা বাইরে যাবে। তখন সুবেশ তাকে বলে যে আজ সে ঠিক করেছে যে তার সবটি ভালো করে একটু গুছাবে, এর জন্য এখন তার অনেক কাজ। তাছাড়া তার দোকানে কাজ করা রতন হঠাৎ করেই চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। তাকে দেখে এমন মনে হয়েছে যে সে কোনো ভূত দেখেছে। তখন অতীন তাকে বলতে থাকে যে তার এই অ্যান্টিক শপ যেমন দেখতে, তা দেখে মনে হয় যে দু একটা ভূত এখানে থাকতেই পারে, খুব অস্বাভাবিক কিছু নয়। যাক, তো এরপর সে আবারও সুবেশকে রেডি হয়ে নিতে বলে। সুবেশ তাকে বলে যে আজ তো তার প্রমোশন হয়েছে আর এখন নিশ্চয়ই তার ইনকামও বেড়ে যাবে। তখন অতীন তাকে বলে যে তার শুধু টাকা আর টাকা, টাকা ছাড়া কোনো কথা নেই। তখন সুবেশ বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে আর টাকার কথা বলছে না। অতীন এখানে একটু অপেক্ষা করুক, সে দ্রুত রেডি হয়ে আসছে। তো সুবেশ রেডি হতে গেলে অতীন সেই শপটি ঘুরে দেখতে থাকে। তখনই সেই মূর্তিটিতে তার চোখ আটকে যায়। এমন ইউনিক মূর্তি দেখে সে বেশ আশ্চর্য হয়। তখনই সেখানে অতীন রেডি হয়ে আসে আর বলে যে তার কি এই মূর্তিটা পছন্দ হয়েছে। অতীন বলে যে হ্যাঁ, এমন ইউনিক দেখতে মূর্তি সে কোথায় পেয়েছে। সুবেশ তো বলতে থাকে সে এক বড় কাহিনী। তখনই ফ্ল্যাশব্যাক দেখানো হয় আমাদের। সুবেশ একটি পুরাতন মহল থেকে কিছু অ্যান্টিক জিনিস কালেক্ট করতে গিয়েছিল, কারণ এই মহলের বাকি সবাই মারা গিয়েছে, শুধু এই প্রজন্মের একটি মেয়েই ছিল
যে কিনা বিদেশে চলে যাবে। তার আগে মহলের সবকিছু বিক্রি করে দিয়ে যাচ্ছে সে। তো সেখান থেকেই সুবেশ বেশ কম দামে অনেকগুলো জিনিস কিনে নেয়। কিন্তু এরপর সেখানে সেই মহলের দেখাশোনা করা একজন বৃদ্ধ লোক আসে আর তার কাছে সেই মূর্তিটি দিয়ে বলে যে মূর্তিটি তারা তাকে এত কিছু কিনে নেয়ার জন্য গিফট করতে চায়। সুবেশ তখন বলে যে মূর্তিটি দেখে তো মূল্যবান লাগছে, তাহলে সে তাকে ফ্রিতে কেন দিচ্ছে? তখন লোকটি তাকে বলে যে এই মূর্তি বিক্রি করা যাবে না, এর জন্য সেটা তাদের দিয়ে দিচ্ছে, তারা তাদের এই উপহার গ্রহণ করুক। তখন সুবেশও আর কিচ্ছু বলে না, সেটা নিয়ে চলে আসে। তো এসব বলার পরই সুবেশ অতীনকে বলে যে মূর্তি কত বছরের পুরনো বা মূর্তির পেছনে স্টোরি কি তা সে জানে না, এর জন্য এর মূল্য নির্ধারণ করতে পারছে না, কিন্তু অতীনের পছন্দ হলে সেটা নিয়ে যেতে পারে, পরে লাগলে সে তাকে টাকা দিয়ে দিবে, এখন সে নিয়ে যাক, এমনিতেও তার এই মূর্তিটিকে দেখলে কেমন যেন লাগে। তখন অতীন তাকে বলে যে মূর্তিকে দেখে অদ্ভুত লাগার কি আছে, এটা তো অনেক সুন্দর। তো এই বলেই সে মূর্তিটিকে তার সাথে করে নিয়ে যায়। তারপর গাড়িতে মূর্তিটিকে রেখে বারে যায় ড্রিঙ্ক করার জন্য। সেখানে গিয়ে অতীন লক্ষ্য করে যে একটি মেয়ে ডান্স করছে আর বারবার তার দিকেই তাকাচ্ছে, অর্থাৎ মেয়েটি তার প্রতি ইন্টারেস্টেড। তো তখনই সুবেশও এটা লক্ষ্য করে আর অতীনকে বলে যে তার উচিত এখন বিয়ে করে নেওয়া, বয়স তো আর কম হলো না। এটা শুনে অতীন বলে যে বিয়ে করে নিজের স্বাধীনতা হারানোর তার কোনো ইচ্ছে নেই, আর তাছাড়া বয়স সুবেশের হয়েছে, অতীনের তো এখনো জাওয়ানি চলছে। যাক, তো এসব বলে ঠাট্টা করে সে ওই মেয়েটির সাথে ডান্স করার জন্য যায়, কিন্তু ডান্স করতে করতে হঠাৎ করেই সে থেমে যায় আর হঠাৎই কেমন যেন অন্য জগতে চলে যায়। সেখানে সে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে, এই সব কথা শুনতে পায়। সে তো এসবের কোনো মানেই বুঝতে পারে না। তো এরপরই তার সাথে থাকা মেয়েটি তাকে ডাক দিলে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু সে তারপর থেকে একটু উইয়ার্ড আচরণ করতে থাকে, আবার খানিক পরে সে ঠিকও হয়ে যায়। তো অতীনের পর সেখান থেকে একা এবং তার সাথে সেই মূর্তিটিকে নিয়ে বাসায় যেতে থাকে। তখন হঠাৎ করেই সে ফ্রন্ট মিররে একজন মহিলার প্রতিচ্ছবি দেখতে পায়। এটা দেখে তো সে অনেক বেশি ঘাবড়ে যায়, কিন্তু পর মুহূর্তেই পেছনে ফিরে দেখে যে সেখানে কেউ নেই। তখন সে মনে করতে থাকে যে হয়তো সে ড্রিঙ্ক করে আছে, এর জন্য উল্টো পাল্টা দেখছে। তো এরপরই সে তার বাসায় পৌঁছায়। এরপরে দরজা লক করে দিয়ে একটা রুমে যায়, আর সেখানে আমরা সেই মহিলার ছবি দেখতে পাই যাকে কিনা একটু আগে অতীন তার গাড়ির পেছনের সিটে বসা দেখতে পেয়েছিল। আর এই মহিলা হলো অতীনের মা, সে অনেক আগেই মারা গিয়েছে। তো অতীন সেই রুমের একটি টেবিলের উপর সেই মূর্তিটিকে রেখে দেয়। এরপর সে যখন কাছে গিয়ে দেখতে যায় তখনই সেখানে একটি মহিলা চলে আসে, তার নাম হলো পুষ্পা, সে অতীনের দিদি হয়। সে ছিল বিধবা, অতীনের মা মারা যাওয়ার পর সেই তার সবকিছু দেখাশোনা করত। তো সে সেখানে এসে অতীনকে বলতে থাকে যে আজকেও সে দেরি করে আর ড্রিঙ্ক করে বাসায় এসেছে, সে প্রত্যেকদিন কেন এমন করছে? সে কি জানে না যে তার মা মারা যাওয়ার সময় পুষ্পাকে তার হাতে রিং খুলে দিয়ে বলেছিল যেটা যেন পুষ্পা রাখে আর সব সময় তার ছেলেটিকে দেখে রাখে। এখন অতীন যদি পুষ্পার কথা না শোনে তাহলে কি করে হবে? অতীন তখন তাকে বলে যে সে প্রতিদিনের মতো আজও যেন এত কথা বলতে না শুরু করে, তার বদলে সে আজ যে জিনিসটা এনেছে সেটা দেখুক যে কেমন হয়েছে। তখন পুষ্পা সেই মূর্তি দেখে বলে যে আবার কেমন অদ্ভুত মূর্তি, এটা আবার সে বাড়িও নিয়ে এসেছে। অতীন বলে যে আরে এটা অদ্ভুত বলেই তো সে কিনেছে। তো এরপরই পুষ্পা তাকে বলে যে এই নিয়ে তার ভেবে কাজ নেই, সে তার জন্য খাবার নিয়ে আসছে। তো এরপরই অতীন তার খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষে সে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। তখন হঠাৎ করে তার একটি উজ্জ্বল লাল আলোর জন্য ঘুম ভেঙে যায়। সে তখন তাকিয়ে দেখে সেখানে সেই দেবীর মতো দেখতে মহিলাটি তার সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে যে তার অনেক ক্ষুধা পেয়েছে, সে তাকে একটু খেতে দিক। অতীনের তো তখনই ঘুম ভেঙে যায়, সে আচমকা ভয় পেয়ে উঠে বসে। সে তখন বুঝতে পারে যে এটা তার স্বপ্ন ছিল, তাই সে তার পাশে থাকা জগ থেকে পানি ঢেলে সেটা খেতে থাকে। কিন্তু এরপরই সে গ্লাসের দিকে তাকিয়ে দেখে সেখানে তো পানির বদলে রক্ত। এটা দেখেই তো সে খুব ঘাবড়ে যায় আর গ্লাসটাই ফেলে দেয়। এরপরে সে তার সামনে হঠাৎ করেই আবারও তার মাকে দেখতে পায়। তার মা তখন তাকে বলে যে সে যেন দেবীকে খেতে দেয়, দেবী খেলে সেও খেতে পারবে। তো তখনই অতীন মা বলে ডাকে, কিন্তু সেই সময় আবারও তার ঘুম ভেঙে যায়। তখনই সে পাশে তাকিয়ে দেখে যে সেখানে পানি পড়ে রয়েছে, রক্ত না, কিন্তু তখন সে তার রুমের মধ্যে কারো পায়ের ছাপ দেখতে পায়। এমন মনে হচ্ছিল যে কেউ একজন এখান থেকে হেঁটে যাচ্ছে। এরপরই আমাদেরকে সকালের দৃশ্য দেখানো হয়। পুষ্পা অতীনের জন্য চা এবং বিস্কিট নিয়ে আসে আর তাকে ঘুম থেকে জাগাতে থাকে। তো ঘুম থেকে উঠেই অতীন তাকে বলে যে কাল রাতে তার একদমই ঘুম হয়নি, সে অনেক আজে বাজে স্বপ্ন দেখেছে। পুষ্পাতি তখন তাকে বলতে থাকে যে সে যদি রাতে ড্রিঙ্ক করে এসে ঘুমায় তাহলে তো আজে বাজে স্বপ্ন দেখবেই।
অতীন তো তখন এটা নিয়ে আর বেশি ভাবতে চায় না, কিন্তু হঠাৎ করেই তার সামনে আবার সেই গ্লাসে রক্ত ঢালার দৃশ্যটা আসে। যাক, তো এরপর সে চলে যায় গোসল করার জন্য, কিন্তু তখনও গোসল করতে করতে অতীন কারো হাতের স্পর্শ তার কাঁধে টের পায়, যার জন্য সে হঠাৎই চমকে ওঠে। তো এরপর গোসল শেষ করে বেরিয়ে অতীন যেন কিছু একটা ভাবতে থাকে। সে তখন কেন যেন তার কিনে আনা সেই দেবী মূর্তিটি তার মৃত মা বাবার ছবির সামনে এনে রেখে দেয়। এরপরই সেখানে আগরবাতি জ্বালিয়ে আর মূর্তিটির সামনে কিছু ফুল রেখে সে মূর্তির পুজো করে। কিন্তু এরপরই সেখান থেকে বেরিয়ে গেলে দেখানো হয় বাতাসে বা হয়তো কোনো এক শক্তি এসে সেই মূর্তির সামনে থেকে ফুলগুলো সরিয়ে দেয়। এরপরই আমরা দেখতে পাই যে অতীনের বাসায় তার এক চাচা আসে। তার এই চাচার নাম হলো ভাবেশ। তিনি ছিলেন একজন ফেমাস আর্কিওলজিস্ট, অর্থাৎ প্রত্নতত্ত্ববিদ, যারা কিনা স্থান খনন এবং নিদর্শন আর অন্যান্য ভৌত ধ্বংসাবশেষ বিশ্লেষণের মাধ্যমে মানব ইতিহাস এবং প্রাগৈতিহাসিক জিনিস অধ্যয়ন করে থাকে। তো সে সেখানে অতীনের সাথেই দেখা করতে এসেছিল, কারণ অনেক দিন হয়ে গেছে অতীনের সাথে তার দেখা হয় না। অতীন তখন তাকে সেই মূর্তির কাছে নিয়ে যায় আর বলে যে সে এটা নতুন কিনেছে, কেমন হয়েছে এটা। তখন ভাবেশ মূর্তিটি দেখে খুব অবাক হয়ে যায়। সে বলে যে সে এমন মূর্তি আগে কখনো দেখেনি, কিন্তু তার মনে হচ্ছে যে এমন মূর্তি কোনো তান্ত্রিক মূর্তি হবে। তখন এটা শুনে অতীন তাকে বলে যে সে কি এ ব্যাপারে নিশ্চিত, কারণ সে যতদূর জানে যে তন্ত্রবিদ্যা হলো হিন্দু ধর্মের, কিন্তু তারা তো কখনো তাদের ধর্মে এই মূর্তি সম্পর্কে কিচ্ছু শোনেনি। তখন ভাবেশ তাকে জানায় যে কে বলেছে যে তন্ত্র শুধু হিন্দু ধর্মের মধ্যে আছে, এটা বৌদ্ধ ধর্মের মধ্যেও আছে। আর তার কাছে এই দেবীটিকে দেখে মনে হচ্ছে যে এটা তিব্বতী ফিচারে বানানো একটি মূর্তি। এরপরই সে অতীনকে আরও জানায় যে ভারতে যে বৌদ্ধ ধর্মের শাখা ছিল সেখানে হিন্দু ধর্মের সাথে তারা বহু বছর আগে তন্ত্র শুরু করেছিল। এরপর 10 থেকে 14 শতকে বাইরে থেকে তখন ভারতে অ্যাটাক করা হলে বুদ্ধিস্টের দল নথিপত্র নিয়ে তিব্বতে চলে যায়। তখন তিব্বত তন্ত্রের প্রভাব বৌদ্ধ ধর্মে এসেও পড়ল। যদি সে যেটি ধারণা করছে তেমনটাই হয়, তাহলে এই মূর্তির বয়স হবে 700 থেকে 800 বছর। এটা তো অনেক বেশি মূল্যবান। অতীন এটা কোথায় পেল? তখন অতীন তাকে জানায় যে এটা সে তার বন্ধু সুবেশের অ্যান্টিকের দোকান থেকে পেয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হলো যে তার বন্ধু এই মূর্তিটি একটি মহলের থেকে ফ্রিতে পেয়েছে। তো এটা বলতে বলতেই সে খেয়াল করে যে সে যেই ফুল মূর্তির সামনে রেখেছিল সেই ফুলগুলো পড়ে গেছে। তাই সে তখন সেই ফুলগুলোকে আবারও কুড়িয়ে মূর্তির সামনে রেখে দেয়। তখন ভাবেশ তাকে বলে যে সে এটা কি করছে, কোন দেবীকে কিভাবে পুজো করতে হবে এটা না জেনে নিজের খুশি মতো সে পুজো করতে পারে না। আর তার এই দেবীর পুজো করতে হলে সে যেন পাশের কালী মন্দিরের পুরোহিতকে এখানে ডেকে আনে আর কিভাবে পুজো করবে সেই ব্যাপারে জেনে নেয়। তাকে এভাবে উত্তেজিত হতে দেখে অতীন তাকে বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে জেনে নিবে, তাকে এত উত্তেজিত হতে হবে না। তো এরপরই তারা সেই রুম থেকে বেরিয়ে আসে আর তার সাথে সাথে আবারও সেই দেবীর সামনে থাকা ফুলগুলো সেখান থেকে পড়ে যায়। এরপরই দেখানো হয় অতীন তার অফিসে যায়। তখন সেখানে থাকা সবাই তাকে তার প্রমোশনের জন্য কংগ্রেচুলেট করতে থাকে। তখনই অনিমা মেয়েটি অর্থাৎ অতীনের সেই কলিগ অতীনকে ভাইয়ার বদলে স্যার বলে ডাকে। অতীনের বন্ধু তখন তাকে বলতে থাকে যে অনিমা তো তার প্রেমে হাবুডুবু খাচ্ছে, সে তো চাইলেই অনিমার সাথে সম্পর্ক আগে বাড়াতে পারে। তখন অতীন তাকে বলে যে ধুর, এসব করার সময় নেই তার কাছে। তো এরপরই দেখানো হয় অতীন তার অফিসের ওয়াশরুমে যায়। তখনই সে সেখানে একটি মেয়েকে দেখতে পায়। এটা দেখেই তো সে পিছনে ফিরে বলতে থাকে যে এটা তো ছেলেদের ওয়াশরুম, কিন্তু তখন তো কারো কোনো সারা শব্দই পাওয়া যায় না। অতীন তখন সেখানে আবারও কারো পায়ের ছাপ দেখতে পায়। এটা দেখে তো সে আবারও ঘাবড়ে যায়। এরপরে অতীন সেখান থেকে বের হয়ে তার অফিসের ক্যাফেটেরিয়াতে যায় আর সেখানে গিয়ে লাঞ্চ করতে থাকে। কিন্তু সে খেতে নিলে তার কানে আবারও একটা কথা ভেসে আসে, আর তা হলো সেই দেবীর কণ্ঠ। সে তাকে আবারও খেতে দেওয়ার জন্য বলছে। তখনই তার মায়ের কথাও তার মনে পড়ে যায়। তার মা তাকে বলেছিল যে তার অনেক ক্ষুধা পেয়েছে, তাই অতীন যেন দেবীকে খেতে দেয়, দেবী খেলে তার পেটও ভরে যাবে। অতীনও সারাদিন অফিসে এগুলো নিয়েই ভাবতে থাকে। তো সেদিন রাতে এসে সে খেতে বসে, কিন্তু তখনও তার সেই দেবী আর মায়ের বলা কথাগুলোই বারবার মনে পড়তে থাকে। সে তখন খাবার না খেয়ে হঠাৎ করেই সেখান থেকে উঠে যায়। এরপরই তার কিচেনে গিয়ে একটি আপেল কেটে বাটিতে করে সে মূর্তির সামনে গিয়ে রেখে দেয়। এরপরই সে সেখান থেকে এসে খাবার খেতে বসে। তাকে এসব করতে দেখে তো পুষ্পা অনেক বেশি অবাক হয়। হঠাৎ অতীনের কি হয়েছে তা সে বুঝতে পারে না, আর তার কাছে এটি মোটেই নর্মাল বলে মনে হয় না। তবুও সে তখন অতীনকে কিছুই বলে না। এরপরই রাতের দৃশ্য দেখানো হয়। অতীন আবারও ঘুমিয়ে গেলে মধ্যরাতে তার কাছে সেই দেবী আবারও আসে আর সে অতীনকে এসে ডাকতে থাকে। অতীন তো ঘুম থেকে উঠেই সেই দেবীর কাছে যায়
এবং তার পায়ের কাছে বসে তাকে মা বলে ডাকতে থাকে। দেবী তখন তাকে বলে যে তার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, সে অনেক দিন ধরে কিচ্ছু খায়নি, অতীনকে এটা দেখতে পাচ্ছে না, সে যেন তাকে খেতে দেয়। এটা বলেই সে অতীনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আর ঠিক তখনই অতীনের ঘুম ভেঙে যায়, আর সে দেখে যে তখন সকাল হয়ে গেছে। সকালে উঠেই তো অতীন তাড়াতাড়ি করে সেই দেবীর মূর্তির কাছে যায়, কিন্তু এবার সে সেই রুমে ঢোকার আগে তার স্যান্ডেলও খুলে রেখে যায়, অর্থাৎ সে এখানে দেবীর মূর্তির প্রতি ভক্তির প্রদর্শন করে। তখন অতীন সেখানে গিয়ে দেখে যে সেই আপেল যেমন ছিল তেমনই আছে, অর্থাৎ দেবী তার দেওয়া আপেল খায়নি। অতীন তখন কি করবে কিচ্ছু বুঝতে পারে না, আর সে খাবারটি তখনই সেখান থেকে নিয়ে যায়। এরপরই রাতে এসে সে এবার আরো বেশি করে কিছু ফল কেটে সেই মূর্তির সামনে রাখে, কিন্তু দেবী তো এটাও গ্রহণ করে না। এইভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। অতীনেরও তো মনটা খারাপ হয়ে যায়। এরপরই দেখানো হয় যে অতীনের অফিস থেকে কিছুদিনের ছুটি দেয়া হয়, তাই অতীন কয়দিন বাসাতেই থাকে। আর তখন তাকে দেখে পুষ্পা দিদি তো অনেক অবাক হয়, কারণ হলিডে থাকলে অতীন কখনোই বাসায় থাকে না, সে সবসময় বন্ধুদের সাথে কোথাও ট্যুরের জন্য চলে যায়। কিন্তু এইবার সে সারা দিন বাসায়, আর তাছাড়া সবসময় সে মনমরা হয়েই বসে থাকে। এর জন্য পুষ্পা একদিন অতীনের কাছে যায় এবং তার কাছে জানতে চায় যে তার কি হয়েছে। তখনই অতীন তাকে তার মা কোথায় আছে, কেমন আছে তা নিয়ে বলতে থাকে। সে বলে যে তার মা আদৌ কি পরকালে গিয়ে ভালো আছে, এটা বলেই সে কান্না করতে থাকে। তখন পুষ্পা তাকে বলে যে সে এত কেন কষ্ট পাচ্ছে, তার মা যেখানে আছে অবশ্যই ভালো আছে, আর সে তো এখানে একা নেই, অতীনের কাছে তো তার পুষ্পা দিদি আছে, তাই না? তো সেইভাবে অতীনকে শান্ত করার চেষ্টা করতে থাকে। কিন্তু সে যখন এটা করছিল তখন মনে হতে থাকে যে সেই মূর্তিটি তাদেরকে দেখছে। যাক, এরপরই দেখানো হয় পুষ্পা দিদি তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। সে তখন বাসার মধ্য থেকেই ঘন্টা বাজানোর আওয়াজ পেতে থাকে, তাই তখনই সে ধীরে ধীরে সেই মূর্তির কাছে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে অতীনের বাবা মার ছবির সামনে সেই মূর্তিটি আর নেই। এটা দেখেই তো পুষ্পা দিদি উপরে অতীনের ঘরে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে যে অতীন সেখানে মূর্তিকে সামনে রেখে ঘন্টা বাজিয়ে সেটার পুজো করছে। পুষ্পা তো তখন অতীনকে এভাবে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে এমনটা কখনোই করতো না। তখনই সে অতীনের দিকে তাকিয়ে থাকলে আমরা ঠিক তার পেছনেই একটি মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, আর মহিলাটি তখন মিচমিচিয়ে হাসছিল, যা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু সোজা ভাষায় বলতে গেলে এই মহিলাটি কোনো জীবন্ত কেউ ছিল না, সে ছিল মূলত একটা ভূত। এরপরই দেখানো হয় পরদিনের দৃশ্য। তো আগের দিন সারা রাত অদিন পুজো কন্টিনিউ করে, এরপর সকাল পর্যন্ত সে তার পুজো চালিয়ে যায়। এটা দেখে তো পুষ্পা সেখানে ভবেশকে ডেকে পাঠায়, আর ভবেশ অতীনের ব্যাপারে সবটা শুনে সেখানে তার সাথে করে একজন পুরোহিতকে নিয়ে আসে। তো তারা দুজন মিলে তখন অতীনের কাছে যায়, এবং পুরোহিত তখন সেখানে সেই মূর্তি দেখে অতীনকে বলে যে তার এই মূর্তির উপাসনা করা একদমই ঠিক হচ্ছে না, কারণ এই মূর্তিতে ভালো কোনো গুণ নেই। তখনই তার কথা শুনে অতীন রেগে যায়, কিন্তু সে তখন ঠান্ডা মাথায় পুরোহিতের কাছে আসে, আর এরপরে পুরোহিতের হাত জোরে চেপে ধরে তাকে বলে যে সে তার মায়ের উপাসনা করছে, তাই পুরোহিত যেন মা ছেলের মাঝখানে না আসে। তার ব্যবহার ছিল খুবই অদ্ভুত। তারা তো সবাই তখন তার এই আচরণ দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। দেখা যায় অতীন তো তখন পুরোহিতের হাতই ছাড়ছিল না, এর জন্য তারা সবাই মিলে কোনোভাবে তার হাতটি ছাড়িয়ে পুরোহিতকে সেখান থেকে দ্রুত বাইরে নিয়ে যায়। এরপরে দৃশ্য চলে যায় পরের দিন। অতীনের অফিসে তখন দেখা যায় যে তার প্রমোশনের জন্য অনুষ্ঠান রাখা হয়েছে, কিন্তু সেখানে অতীন গিয়ে একেবারে চুপচাপ বসে থাকে, যেন মনে হচ্ছিল তার কোনো ইন্টারেস্টই নেই। তার ফ্রেন্ডের সাথেও সে কোনো কথা বলে না। তো এরপরই তাকে স্টেজে ফুল নেয়ার জন্য আর স্পিচ নেয়ার জন্য ডাকা হয়, কিন্তু দেখা যায় অতীন তো তখনও শুধু ফুলটি কোনোভাবে নিয়ে স্টেজ থেকে নেমে আসে। সেখানকার সবাই তো তার এই আচরণ দেখে অনেক বেশি আশ্চর্য হয়, কারণ নর্মালি তো অতীন অনেক বেশি জলি মাইন্ডেড, আর সবসময় সে সবার সাথে বকবক করতে থাকতো। হঠাৎ করে তার এমন চেঞ্জ কেন হলো তা তারা বুঝে উঠতে পারে না, তাই সবার কাছে এই ব্যাপারটা খুবই বেশি অদ্ভুত লাগে। এদিকে পুষ্পা দিদি অতীনের এই অবস্থা দেখে ভাবেশকে আবারও কল করে, আর তাকে বলে যে অতীনের অবস্থা তো দিনকে দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। এর জন্য সে ভাবেশকে এই বিষয়ে কিছু একটা করতে বলে। সে বলে যে সব সমস্যার মূলে হলো সেই দেবীর মূর্তি, তাদেরকে এই মূর্তিটি সরাতে হবে, তাহলে সব সমস্যা সলভ হয়ে যাবে। তখন ভাবেশ তাকে বলে যে না না, তারা এমনটা চাইলেই করতে পারে না, দেবীদের সাথে এমনটা করা কখনোই উচিত হবে না। তাছাড়া তাদেরকে অতীনের ভক্তির বিষয়ের দিকেও তো খেয়াল রাখতে হবে। তো এরপরই আমাদেরকে আবারও অতীনকে দেখানো হয় সে তার অফিস থেকে ডিনার না করে তার বন্ধুর কথায় তার পার্সেল নিয়ে বাসার দিকে যেতে থাকে,
কিন্তু তখনই মাঝ রাস্তায় এক মহিলা তাকে গাড়ি থামানোর জন্য অনেক অনুরোধ করতে থাকে। অতীনও তখন গাড়ি থামায়। মহিলাটি তখন তাকে বলে যে তার স্বামী মারা গেছে, তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাসা থেকেও বের করে দিয়েছে, যার জন্য 2 দিন ধরে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর একটু খাবারের সন্ধান করছে। 2 দিন হলো সে কোনো খাবার খায়নি। সে কি তাকে কিছু খেতে দিবে? অতীন তখন তার কাছে থাকা সে অফিসের পার্সেল আনা খাবারটি ওই মহিলাটিকে খেতে দেয়। দেখা যায় মহিলাটি সেই খাবার পেয়ে অনেক দ্রুত গতিতে সেই খাবারটি পুরো খেয়ে ফেলে। যাক, তো এরপরই অতীন সেখান থেকে চলে আসবে, তখনই সে অতীনের পা ধরে বসে পড়ে আর তাকে বলতে থাকে যে তার যাওয়ার কোনো জায়গা নেই, সেভাবে রাস্তায় রাস্তায় ঘুরলে শেয়াল কুকুররা তাকে ছিঁড়ে খাবে। তাই অতীন যেন তাকে তার বাসায় একটু আশ্রয় দেয়। সে তার বাসার সব কাজ করবে, তার শুধু একটু আশ্রয়ের প্রয়োজন। তো অতীনেরও তো তাকে দেখে অনেক বেশি অসহায় বলে মনে হয়, এজন্য সে তাকে তার সাথে করে বাসায় নিয়ে আসে। তো সে সেখানে নিয়ে গেলে তো পুষ্পা মেয়েটিকে দেখে বলে যে এটা কি, কে এই মেয়ে? অতীন তখন তাকে মেয়েটির ব্যাপারে সবটা খুলে বলে। তখন পুষ্পা বলতে থাকে যে সে এমন অপরিচিত একটি মেয়েকে বাসায় নিয়ে আসলো। তখন অতীন তাকে বলে যে তার পুজোর সময় হয়ে গেছে, এত কথার উত্তর দেয়া তার কাছে এখন সময় নেই। তাই পুষ্পা যেন মেয়েটিকে তার কাজগুলো বুঝিয়ে দেয় এবং তার থাকার জন্য উপরের স্টোর রুমটি দেখিয়ে দেয়। পুষ্পাও তখন সেই মেয়েটিকে নিয়ে তার শোবার রুম দেখিয়ে দেয়। মেয়েটি তখন সেই জায়গাটি কোনোভাবে ঝেড়ে ঝুড়ে বিছানা করে নেয়। তো এখানে বলে দেই যে মেয়েটিকে আপাত দৃষ্টিতে মনে হতে থাকে যে এই দেবী হয়তো এই মেয়েটিরই কোনো রূপ ধরে এখানে এসেছে, কারণ অতীন যখন তার রুমে বসে সেই দেবীর পূজা করতে থাকে তখনই আমরা সেই দেবীকে অন্যরকম ভাবভঙ্গিমা করতে দেখতে পাই। এমন মনে হতে থাকে যে কেউ হয়তো তার পুজো করছে। তারপর হঠাৎই দেখানো হয় যে মাঝরাতে হঠাৎ করেই পুষ্পা দিদির ঘুম ভেঙে যায়। তখনই সে অন্ধকারে একটি মোমবাতি জ্বালিয়ে এদিক সেদিক দেখতে থাকে। তখনই তার চোখের সামনে সে একটি রক্তে মাখা মুখ দেখতে পায়। এটা দেখেই তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সেই চেহারা ছিল অনেক বেশি বিভৎস। এরপরই আমাদেরকে পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। ভাবেশ তখন অতীনের বাসায় আসে। তখন পুষ্পা কোথায় তা জানতে চাইলে অতীন তাকে জানায় যে পুষ্পা তার গ্রামের বাড়ি চলে গেছে। এটা শুনে তখন ভাবেশের কাছে অনেক বেশি খটকা লাগে, কারণ যেই পুষ্পা গত 13 বছরে একবারও অতীনকে ছেড়ে কোথাও যায়নি, সে এখন হঠাৎ করে তার গ্রামের বাড়ি চলে যাবে, তাও আবার কাউকে না জানিয়ে। তাই সে সেখানে পুলিশ নিয়ে আসে। পুলিশ তখন সেখানে এসে পুরো বাসা খুঁজে দেখতে থাকে আর পুষ্পা কোথায় গেছে তার কোনো ক্লু খুঁজে পাওয়ার চেষ্টা করতে থাকে। তখন তারা সেখানে সেই মেয়েটিকে দেখতে পায় যাকে অতীন গত রাতে নিয়ে এসেছিল। তারা তো মেয়েটিকে দেখেই জানতে চায় যে এটা কে। তখন অতীন তাদেরকে জানায় যে মেয়েটিকে সে তার বাসায় আশ্রয় দিয়েছে, কারণ মেয়েটি অনেক অসহায়, তার যাওয়ার কোনো জায়গা ছিল না। তো এরপরই পুলিশ সব রুম খোঁজা শেষে অতীনের রুম খুঁজতে চায়, কিন্তু তখন অতীন তাদের বলে যে তারা যেন সেই রুমে না যায়, কারণ ওই রুমটি হলো তার মায়ের। তো এরপরই সবকিছু সার্চ করা হয়ে গেলে পুলিশ ভাবেশকে জানায় যে তাদের মনে হচ্ছে যে হয়তো পুষ্পা কোথাও একটা চলে গেছে। যদি সে 2 দিনের মধ্যে ফিরে না আসে বা তার যদি কোনো খোঁজ না পাওয়া যায়, তাহলে ভাবেশ যেন পুলিশ স্টেশনে এসে মিসিং কমপ্লেন করে যায়। এরপরে তারা তখন চলে যেতে নিবে, সেই সময় সেখানে থাকা আর একজন পুলিশ সেখানে পুষ্পার স্যান্ডেল দেখতে পায় এবং বলতে থাকে যে পুষ্পার স্যান্ডেল এখানে আছে, তার মানে পুষ্পা খালি পায়ে এখান থেকে বেরিয়ে গেছে। এখন মাঝরাতে যদি কেউ খালি পায়ে বেরিয়ে যায়, তাহলে তার মানে হলো এই যে সে কোনো কারণে ভয় পেয়েই এখান থেকে পালিয়েছে। তো এরপরই দৃশ্য চলে আসে রাতের বেলা। বাসা থেকে পুলিশ চলে যায়। অতীন তখন পুষ্পা দিদির রুমে গিয়ে এদিক ওদিক দেখতে থাকে। তার কাছেও পুষ্পার হঠাৎ করে এভাবে উধাও হওয়ার ব্যাপারটা হজম হচ্ছিল না। তো তখন সেখানে সেই মেয়েটি আসে আর অতীনকে বলে যে সে সারাদিনে কিচ্ছু খায়নি, তাই এখন যেন খেতে আসে। তখন অতীন তাকে বলে যে সে এখন খাবে না, কিন্তু তখন মেয়েটি হঠাৎ করেই ছেলেটিকে বিকট কণ্ঠে সেই একই কথা বলে। অতীন তখন খুবই অবাক হয়ে যায়। এরপরই সে খাওয়ার জন্য যায়, কিন্তু তখন সে খেতে থাকলে মেয়েটি তাকে বলে যে সে কি আজ পুজো করবে না আর তাকে ভোগ খেতে দিবে না। তখন এই শুনে তো অতীন নিজেকে নিজেই চড় মারতে থাকে এবং অনেক অনুশোচনায় ভোগে বলতে থাকে যে সে এটা কিভাবে পারলো, সে মায়ের পুজো এবং ভোগ না দিয়ে কিভাবে খেতে বসতে পারলো। তো তখনই মেয়েটি তাকে বলে যে সে যেন এখন গোসল করে নেয়, এরপরই পুজো করার জন্য বসে পড়ে। আর এই দিক থেকে মেয়েটি দেবীর কাছে চড়ানোর জন্য ভোগ রেডি করছে। তো এরপরই দেখানো হয় অতীন তার কথা মতোই কাজ করে। সে সুন্দর করে গোসল করে পুজো করার জন্য যায়। সেখানে গিয়ে দেখে যে মেয়েটি আগে থেকেই সেখানে পুজো করার জন্য চলে এসেছে। যাক, তো এরপর তারা দুজন মিলেই পুজো করে। পুজো শেষে তারা ভোগ চড়িয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরই পুজোর রুম থেকে আওয়াজ পেয়ে তারা দুজনই সেখানে চলে যায়
আর তখনই দেখতে পায় যে দেবী এবার তার দেওয়া সব খাবার খেয়ে নিয়েছে। এটা দেখেই তো অতীন অনেক বেশি খুশি হয়ে যায়। সে খুশিতে সেখানে সেই মেয়েটিকে ডাকতে থাকে। তখনই আমরা মেয়েটির নাম জানতে পারি। এই মেয়েটির নাম হলো দামরি। তো দামরিও সেখানে এসে এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে মেয়েটি সেখান থেকে একটা তিলকের বাটি থেকে অতীনের কপালে তিলক পরিয়ে দেয়। তো এরপরই এভাবে একের পর এক দিন চলতে থাকে। দেবী প্রতিদিন অতীনের চড়ানো ভোগ খেতে থাকলে অতীন তো অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপরই একদিন দেখানো হয় যে অতীনের কাছে আবারও পুলিশের লোক আসে। পুষ্পা সেই যে উধাও হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ অনেকগুলো দিনই হয়ে গেল সে নিখোঁজ। তাই পুলিশ সেখানে এসে অতীনকে জানায় যে তারা সবভাবেই পুষ্পাকে খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু তারা কোথাও পুষ্পার কোনো ট্রেস পায়নি। তাই এখন পুষ্পাকে খুঁজে পাওয়ার শেষ মাধ্যম হলো নিউজ পেপারে তার ছবি নিয়ে একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া। তো তখন এটা শুনে অতীন তাকে বলতে থাকে যে তার এত কিছু করার সময় নেই, তাকে পুজো করতে যেতে হবে, তারা সবাই এখন আসতে পারে। তো পুলিশের তো আর করার কিছুই ছিল না, এর জন্য তারা সেখান থেকে চলে যায়। এরপরই অতীন তার রুমে চলে যায় পুজো করতে, আর সেখানে গিয়ে মা মা করতে থাকে। এরপরই একদিন দেখানো হয় যে ভবেশ অতীনের বাসায় আসে তার সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে সে অতীনকে খুব অদ্ভুতভাবে পুজো করতে দেখতে পায়। সে দেখে যে অতীন খুব উদ্ভটভাবে নেচে গিয়ে অনেক ভক্তির সাথে সেই দেবীর পুজো করছে। মূলত সে পাগলের মতো আচরণ করছিল। অতীনের মতো ছেলে এমন কিছু করতে পারে তা খুবই অস্বাভাবিক। তখনই সেখানে ভাবেশ তার কাছে যায়। অতীন তাকে বলতে থাকে যে তার মা তার ভোগ খাচ্ছে। এই 2 সপ্তাহ হলো যে মা তার ভোগ খেতে শুরু করেছে, তাই সে অনেক খুশি। এরপরই সে ভাবেশের কলার ধরে বলে যে এখন সে এখানে তার সেই পুরোহিতকে ডাকুক, আর পুরোহিত দেখে যাক যে তার মা তাকে ভালোবাসতে শুরু করেছে, আর সে দামরির রান্না করা খাবার পছন্দও করেছে। তখন সেখানে দামরিও এসে উপস্থিত হয়, কিন্তু ভাবেশ তখন দামরির দিকে তাকালে দামরি তার দিকে অনেক ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকে, যেটা দেখে ভাবেশ অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই সে আর সেখানে এক মুহূর্ত না থেকে তাড়াতাড়ি করে সেখান থেকে বাইরে চলে আসে। তার খুবই অদ্ভুত লাগছিল সবকিছু। এরপরই ভাবেশ অতীনের সেই বন্ধু সুবেশের দোকানের ঠিকানা খুঁজতে থাকে, যেখান থেকে অতীন সেই মূর্তিটা নিয়ে এসেছিল। আর তারপর থেকেই তো এসব অদ্ভুত জিনিসের শুরু। এ কারণে সে সুবেশের সাথে দেখা করতে চায়। তো তার ঠিকানা খুঁজতে খুঁজতে একদিন সে ঠিকই তার দোকানে পৌঁছে যায়। সেখানে গিয়েই সে সুবেশের সাথে দেখা করে। সে তখন তার কাছে জানতে চায় যে শেষবার তার অতীনের সাথে কি নিয়ে কথা হয়েছিল। তখন সুবেশ তাকে জানায় যে শেষবার সে অতীনকে কল করেছিল, তাকে তার সাথে দেখা করতেও আসতে বলেছিল, কিন্তু অতীন তাকে বলেছে যে তার নাকি আর হই হুল্লোড় ভালো লাগে না, আর তাছাড়া তার নাকি শুধু শ্মশানে যেতে ভালো লাগে। এই কথাগুলো তার কাছে বেশ অদ্ভুত লেগেছিল। তারপর থেকে অতীনের সাথে তার আর কোনো যোগাযোগ হয়নি। এরপর সে আরো বলে আসলে অতীনকে তার সেই মূর্তিটি দেওয়াই হয়তো একদম উচিত হয়নি, কারণ মূর্তিটি অতীনের এই অবস্থা করেছে। তখনই ভাবেশ তাকে বলে যে সে কি তাকে সেই মূর্তি যেখানে পেয়েছে সেখানে নিয়ে যেতে পারবে। সুবেশ তখন তাকে সেখানে নিয়ে যায়। এরপরই দেখানো হয় যে অফিস শেষ করে অতীন একটি শ্মশানে যায়। এরপর সেখানে মানুষের শেষ সৎকার দেখা শেষ করে সে তার পাশের একটি হোটেলে কিছু খাওয়ার জন্য যায়। তখন তাকে খেতে দেখে তার পাশে বসে থাকা একটি লোক তাকে বলে যে সে কি তার খাবার লোকটির সাথে ভাগ করে খাবে, কারণ তার অনেক খিদে পেয়েছে। তো এই লোকটির নাম হলো মৈত্র। তার কথা শুনে তখন অতীন তার সাথে খাবার ভাগ করে খেতে থাকে। তখন মৈত্রর সাথে অতীনের বেশ কিছু কথা হয়। অতীন তখন জানতে পারে যে মৈত্র দেবদেবীদের পুজো নিয়ে অনেক বই লিখেছে। এটা শুনেই অতীন তার কাছে জানতে চায় যে সে কি তন্ত্র পারে। মৈত্র তাকে বলে যে হ্যাঁ, সে তন্ত্র পারে। তো এরপরই সে অতীনের কাছে এসে বলে যে তন্ত্র আসলে কিছুই না, সব হলো ভালোবাসা। তো এরপরই সে একটি লকেট অতীনের গলায় পরিয়ে দেয়, আর তাকে বলে যে এটা হলো অতীনের প্রাণ ভোমরা, এটা যেন অতীন কখনোই তার থেকে আলাদা না করে। কিন্তু এই লকেটটির কাজ শেষ হলে এটা আপনা আপনিই তার কাছে চলে আসবে। সে আরো বলে যে যেই মানুষ ক্ষুধার্তকে অন্নদান করে তাকে মহামায়া রক্ষা করে। এটা বলেই সে সেখান থেকে উধাও হয়ে যায়। তো এরপরই আমাদের ভাবেশকে দেখানো হয়। তারা সেখানে গিয়ে সেই বৃদ্ধ লোকটির সাথে দেখা করে, যার কাছ থেকে কিনা সুবেশ সেই মূর্তিটি নিয়েছিল। বৃদ্ধ লোকটি তখন ভাবেশের থেকে অতীনের ব্যাপারে সবকিছু শোনে। এরপর সে বলতে থাকে যে আসলে এটা তারই অদূরদর্শিতার ফল। আসলে এই মূর্তিটি কোনো সাধারণ মূর্তি না। সে ভেবেছিল এটা হয়তো সরস্বতীর মূর্তি, কিন্তু এই মূর্তিটি সরস্বতীর তান্ত্রিক রূপ, যার নাম হলো
মাতঞ্জি। এই দেবী অনেক বেশি ভয়ঙ্কর। অতীন তার পুজো করে অনেক বড় ভুল করেছে, তাই এই অমাবস্যার রাতেই তার মৃত্যু হবে। আর কালকেই হলো অমাবস্যার রাত। এটা শুনেই তো তখন ভাবেশ এবং সুবেশ দুজনেই অনেক বেশি ঘাবড়ে যায় যে তারা এখন কি করবে, কিভাবে অতীনকে বাঁচাবে। এরপরই দেখানো হয় যে অতীন তার বাসায় ফিরে আসে। সে তখন তার রুমে গিয়ে সবকিছু অগোছালো দেখে, তাই সে তখনই চলে যায় দামরির ঘরে এবং তার কাছে জানতে চায় যে সে এখনো তার রুম গুছালো না কেন, সবকিছু এখনো ওলট পালট হয়ে আছে। দামরি তখন তাকে বলে যে তার আসলে আজ শরীর ভালো নেই, এর জন্য সে গুছাতে পারেনি। কিন্তু অতীন যেন দেবীকে ভোগ দিয়ে তারপর ঘুমিয়ে পড়ে, সে যেন ভোগ দিতে না ভোলে। কিন্তু অতীন তখন ভোগ না দিয়েই শুতে চলে যায়। এরপরে সে পুলিশকে কল করে জানতে চায় যে পুষ্পার কোনো খোঁজ আছে কিনা। পুলিশ তাকে জানায় যে সেই তো কেসটি সেদিন ক্লোজ করে দিল, তাহলে এখন আবার পুষ্পার কথা কেন জিজ্ঞেস করছে। তখন অতীন বলে যে তো পুষ্পাকে খোঁজার জন্য এখন তারা কি করতে পারে। পুলিশ তখন তাকে নিউজ পেপারে পুষ্পার মিসিং বিজ্ঞপ্তি দিতে বলে, তাহলে যদি কোনো উপকার হয়। অতীন তখন তার এক পরিচিতকে কল করে তাকে পুষ্পার ছবি ছাপাতে বলে দেয়। আর এরপরই সে ঘুমিয়ে পড়ে। তখন হঠাৎ করেই সে কেমন যেন তার পেছনে কারো আসার আওয়াজ শুনতে থাকে। সে তখন কি আছে তার পেছনে এটা দেখতে যখন হঠাৎই পেছনে ফেরে, তখনই সেই ভূতটি সেখান থেকে গায়েব হয়ে যায়। তাই অতীন আর কাউকে দেখতে পায় না। এরপরই হয়ে যায় সকাল। অতীন ঘুম থেকে উঠে প্রথমেই যায় দামরির রুমে, কিন্তু সেখানে গিয়ে দেখে যে দামরি তো তার রুমে নেই। তাই তখন সে তাকে খুঁজতে ছাদে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ছাদের উপরে কিছু অদ্ভুত তন্ত্রের সিম্বল দেখতে পায়। এটা দেখে তো সে অনেক বেশি আশ্চর্য হয়। তো এরপরই সে সেখান থেকে নিচে যায়। সেখানে গিয়ে আবারও সে দামরিকে খুঁজতে থাকে। তখন হঠাৎই দামরি তার সামনে চলে আসে। অতীন তখন তাকে সেই ছাদের উপরে জাদুর সিম্বলগুলোর কথা জিজ্ঞেস করে, যা শুনেই তো দামরির রূপ বদলে যায়। সে এবার অনেক ভয়ঙ্কর রূপ নেয়। আর এটা দেখে তো অতীন খুবই অবাক হয়ে যায়। সে তো কোনো কথাই বলে না। এর কিছুক্ষণ পরই দামরি আবারও স্বাভাবিক রূপে ফিরে আসে। এরপর অতীনকে বলতে থাকে যে ছাদের সবকিছু সে পরিষ্কার করে দিবে। কিন্তু আজ সকালে সে মায়ের রুমে গিয়ে দেখে যে সে তার ভোগ গ্রহণ করেনি। হয়তো তার হাতের রান্না দেবীর পছন্দ হয়নি, তাই সে ঠিক করেছে যে আজ সে তাকে মহাভোগ চড়াবে। তাই অতীন যেন আজ একটু দেরি করে বাসায় আসে। রান্না শেষ করে তারা দুজন একসাথে মিলে দেবীকে ভোগ চড়াবে। এটা বলেই সে অদ্ভুত আর ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। অতীন তো কিছুই বুঝতে পারে না। তো এরপর আবারও ভাবেশদের দেখানো হয়। তারা সেই বৃদ্ধ লোকটির কাছে সঠিকভাবে সব ঘটনা জানতে চায়। তখনই সে তাদের জানায় যে সিগেট্রিসের বিদ্রোহী রাজা তেনজিংকে কিছুতেই হারাতে পারছিলেন না তিব্বতের সম্রাট দর্চে। তাই তারা পরিকল্পনা করে যে যদি তেনজিং এর একমাত্র মেয়ের মৃত্যু হয় তাহলে রাজা অবশ্যই ভেঙে পড়বে। এর জন্য দর্চে সম্রাটের গুপ্তচররা প্রতিদিন রাজার মেয়ের খাবারে বিষ মিশিয়ে দিত। এতে তো রাজার মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কেউ তো রাজার মেয়েকে সুস্থ করতে পারছিল না। কিন্তু তখনই একদিন সম্রাটের কাছে খবর আসে যে এক বৈদ্য রাজার মেয়েকে বিষক্রিয়া থেকে বাঁচিয়ে নিয়েছে। তাই তখন সম্রাট বলে যে তাহলে এখন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। তাই তারা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তারা তো জানতো না যে রাজার মেয়েকে ঠিক করা বৈদ্য আসলে কতটা বেশি শক্তিশালী ছিল। তাই তো এক এক করে সম্রাটের সাম্রাজ্যের সবাই অসুস্থ হতে শুরু করে এবং রক্ত বমি করে মারা যেতে থাকে। কারণ সেই বৈদ্য তার তন্ত্রবিদ্যার মাধ্যমেই এই কাজ করেছিল। তো যারা মারা যাচ্ছিল তাদের মধ্যে মন্ত্রীও ছিল। এক রাতের মধ্যে সম্রাটের পুরো বংশই মারা যায়। এটা শুনে ভাবেশ জানতে চায় যে এই বৈদ্যটিকে। তখন লোকটি জানায় যে সেই বাড়িরই ছেলে, তান্ত্রিক শশাঙ্ক চক্রবর্তী। আর গত 609 বছর ধরে বংশ পরম্পরায় তারা এই বাড়ির পুরোহিত। 1600 বছর আগে শশাঙ্ক একজন তান্ত্রিকের থেকে তন্ত্রবিদ্যার শিক্ষা নিয়েছিল। এরপরই সে তিব্বতে চলে যায়। তারপর সেখানে গিয়ে রাজা তেনজিং এর মেয়েকে সুস্থ করায়। রাজা তাকে সম্রাটকে হারানোর জন্য বলে। শশাঙ্কও তখন রাজাকে জানায় যে কাজ করার জন্য একটি মূর্তি লাগবে। তখন রাজা তার কথা মতো একজনকে দিয়ে মূর্তিটি বানিয়ে দেয়। আর মূর্তিটি বানানোর জন্য ত্রিবেদিয়ান লাগে এবং এটাই সেই অদ্ভুত দেখতে দেবীর মূর্তি। এরপরই শশাঙ্ক রিচুয়াল করে সম্রাটকে হারিয়ে দেয়। তারপর সে ভাবে যে মূর্তি যদি কোনো তান্ত্রিকের হাতে পড়ে তাহলে সে তার অপব্যবহার করতে পারে। তাই সে এটিকে তার বাসাতেই নিয়ে আসে এবং সবাইকে বলে যে তারা যেন মূর্তিটি সবসময় এখানেই রাখে। আর যদি কখনো এই বাড়ির লোক সব চলে যায় তাহলে তারা যেন যাবার আগে মূর্তিটিকে অন্য কারো কাছে দিয়ে যায়। তা না হলে এই পরিবারের
অনেক বড় ক্ষতি হবে। তো এর জন্যই পুরোহিত সুবেশের কাছে মূর্তিটি দিয়ে দিয়েছিল। এই সব কথা শুনে ভাবেশ পুরোহিতের কাছে জানতে চায় যে তাহলে এই সমস্যার এখন সমাধান কি। পুরোহিত তখন তাকে বলে যে কোনো অলৌকিক ব্যক্তি এর সমাধান করতে পারবে। তো এরপরই দেখানো হয় অতীন সেদিন তার অফিসে যায়, কিন্তু এইবার সে সবার সাথে স্বাভাবিক এবং আগের মতো করেই হাসি খুশি ভাবে কথা বলে, যেটা দেখে সবাই ভাবে যে সে হয়তো সুস্থ হয়ে গেছে। তো এরপরই অতীন তার বাসায় ফিরে আসে, কিন্তু দরজা দিয়ে ঢুকবে তখনই সেখানের কারেন্ট চলে যায়। সেই সময় সেখানে তার কাছে ভাবেশ আসে, আর সে এসে অতীনকে বলতে থাকে যে দামরি সাধারণ কোনো মানুষ নয়, সে হলো একজন পিশাচিনী। তখন আমাদেরকে সেই পুরোহিতের বলা আরো কিছু কথা জানানো হয়। পুরোহিত তাদেরকে জানিয়েছিল যে দেবী মাতঞ্জির পুজো করা অনেক বেশি কঠিন, আর এই কঠিন কাজটি অতীন করেছে, যা করে সে অনেক বড় ভুল করেছে। আর তার বুদ্ধি ও লোভ পেয়ে সে তার কাছের মানুষগুলোর সাথে খারাপ আচরণ করছে, এমনকি সে এখন ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এর মধ্যেই যখন দেবীর দশম অবতার আসবে তখন সেই পিশাচিনী তাকে শেষ করে দিবে। পিশাচিনী মানুষ রূপে হাজির হবে। তখন ভাবেশের দামরির কথা মনে পড়ে যায়। পুরোহিত তখন আরো জানায় যে সেই পিশাচিনী এমন কিছু করতে পারে যা তাদের কল্পনারও বাইরে, এই যেমন সে পুষ্পাকে একদমই গায়েব করে দিয়েছে। এই সব কিছু শুনে অতীন দামরির ব্যাপারেই ভাবতে থাকে, আর ভাবেশকে বলে যে দামরি যদি আসলেই পিশাচিনী হয়ে থাকে তাহলে তাদের তো ঘরের ভেতরে ঢোকা উচিত হবে না, তাদের আজ রাত বাইরে কোথাও কাটানো উচিত। কাল সকালে মূর্তিটির কোনো একটা ব্যবস্থা করবে সে। কিন্তু তখন ভাবেশ তাকে বলে যে বাইরে থেকে কোনো লাভ হবে না, অতীন যেখানেই যাক না কেন এই পিশাচিনী তাকে ঠিকই খুঁজে নিবে, তাই সামনাসামনি সেই পিশাচিনীর সাথে লড়াই করতে হবে। ভাবেশ আরো বলে যে এই কাজে সেও অতীনের সাথে থাকবে, সে যেন কোনো চিন্তা না করে। তো এটা বলেই তারা দুজনে মিলে বাড়ির মধ্যে প্রবেশ করে। সেখানে গিয়েই তারা দামরিরূপী সেই পিশাচিনীকে দেখতে পায়, কিন্তু সে তখন একটি হাত নিয়ে তা পুজোর আগুনে পোড়াতে থাকে। আর এই হাতটি দেখেই ভাবেশ চিনতে পারে যে এটা তো পুষ্পার হাত, কারণ পুষ্পার হাতে অতীনের মায়ের দেয়া আংটিটি ছিল, অর্থাৎ সেই পুষ্পাকে মেরে ফেলেছে, আর তার মাংস দিয়েই হয়তো এতদিন সেই মূর্তির সামনে ভোগ দিয়েছে। বুঝুন এই ব্যাপারটা কতটা বেশি ভয়ঙ্কর। তো এরপর হঠাৎ করিয়ে দেখা যায় সে পিশাচিনী অতীনের আশেপাশে চলে আসে, আর তাকে বলে যে সে কি মায়ের খাবার দিবে না। এটা বলেই সে অতীনকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সময় তো তার সামনে ভাবেশ এসে দাঁড়ায়, তাই সেই পিশাচিনী রেগে গিয়ে ভাবেশকেই মেরে ফেলে। এরপরই সে অতীনকেও মারতে যায়, আর সে যে মাকে মহাভোগ দেওয়ার কথা বলেছিল সেটা আসলে অতীনকে মেরেই সে দিতে চেয়েছিল। কিন্তু সে অতীনকে মারতে গেলেও তার কিচ্ছু করতে পারে না, কারণ তার কাছে মৈত্রর দেওয়া সেই লকেটটা ছিল, আর সেই লকেটের প্রভাবেই পিশাচিনী তখন তার থেকে দূরে ছিটকে পড়ে যায়। তখন তারা হঠাৎ করেই একটি অন্ধকার রুমে চলে আসে। পিশাচিনী তখন অতীনকে পজেস করে তাকে তার গলায় থাকা লকেটটি খুলে ফেলতে বলে। অতীনও তখন লকেটটি খুলে ফেলে দেয়। এরপরে পিশাচিনী তার উপর অ্যাটাক করতে থাকে। এক পর্যায়ে তো অতীনের চোখের সামনে ভাবেশ, পুষ্পা এদের মুখ ভেসে উঠতে থাকে, আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথাও মনে পড়তে থাকে। তো এরই এক পর্যায়ে তার মৈত্রর দেওয়া লকেটের কথাটাও মনে পড়ে যায়, তাই সে তখনই সেই লকেটটি তাড়াতাড়ি করে খুঁজে বের করে, আর সেই লকেটটা নিয়ে পিশাচিনীর কপালে ধরলে পিশাচিনী তো সেখানেই ছাই হয়ে যায়। অতীনের পর উঠে আগে ভাবেশের কাছে আসে, আর সে বেঁচে আছে কিনা সেটা দেখে মূর্তিটির দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপরই আমাদেরকে কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়। আমরা তখন ভাবেশকে দেখি, সে সেই সময় হাসপাতালে ছিল। সে আসলে মারা যায়নি, সে আহত হয়েছিল। এরপরই দেখানো হয় অতীন সেই মূর্তিটি নদীতে ফেলে দেয়, আর আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু এর মধ্যেই দেখানো হয় অন্য আরেকজনের সামনে সেই মূর্তির দেবী এসে হাজির হয়, আর বলতে থাকে যে তার খিদা পেয়েছে, তাকে যেন সে খেতে দেয়। আর এটা দেখেই তো লোকটি চিৎকার করে ওঠে। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আর এই গল্পের পরবর্তী সিজনও হয়তো আসবে, আর সেখানেই আমরা জানতে পারবো যে এই পিশাচিনী আর কি কি করতে চলেছে, তাকে কি আদৌ একেবারে শেষ করা সম্ভব, আর কেই বা তাকে চিরতরে শেষ করতে চলেছে। আর এই গল্পের পরবর্তী সিজন যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ,
আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।